আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আলোচনা করব উদ্ভিদের কোষ প্রাচীর নিয়ে কিংবা কোষ প্রাচীরের গঠন। পরীক্ষা প্রশ্ন হতে পারে যে কোষ প্রাচীরের গঠন বর্ণনা করো। সেই ক্ষেত্রে আমরা কিভাবে উত্তর লিখব দেখেন। প্রথমে আমরা লিখব কোষ প্রাচীরের সংজ্ঞা, অর্থাৎ কোষ প্রাচীর কাকে বলে এটা সংজ্ঞাটা আমরা দিয়ে দিব। তার সংজ্ঞা দেওয়ার বা মনে রাখার একটা সহজ উপায় হচ্ছে, দেখেন এই যে এটা যদি একটা কোষ হয়, এই সাইড দিয়ে যে আবরণটা আছে এই আবরণটাকে আমরা বলতেছি হচ্ছে কোষ প্রাচীর। অবশ্যই কোষ আবরণ যেটা বা কোষ প্রাচীর যেটা, এটা অবশ্যই জড় পদার্থ বা মৃত বস্তু দ্বারা গঠিত। তো আমরা বলতেই পারি যে কোষের চারপাশে, একটা কোষের চারপাশে যে মৃত বা জড় বস্তু দ্বারা আবৃত থাকে, বা একটা কোষের চারপাশ যে মৃত বা জড় বস্তু দ্বারা আবৃত থাকে তাকে কোষ প্রাচীর বলে। বা একটি কোষ প্রাচীর বা একটি কোষের চারপাশ যে মৃত বা জড় বস্তু দ্বারা আবৃত থাকে তাকে কোষ প্রাচীর বলে। তাহলে আমরা প্রথমেই লিখব যে একটি কোষের চারপাশ যে মৃত বা জড় বস্তু দ্বারা আবৃত থাকে তাকে কোষ প্রাচীর বলে। এরপরে লিখব নিচে কোষ প্রাচীরের গঠন বর্ণনা করা হলো। এখন একটি কোষ প্রাচীর কী কী নিয়ে গঠিত বা কী কী নিয়ে গঠিত হয় আমরা যদি দেখি, এটাকে যদি আমরা হচ্ছে দুইটা কোষ প্রাচীর মনে করি, পাশাপাশি যেহেতু হচ্ছে একাধিক কোষ, একটা কোষের সাথে আরেকটা কোষ, তার সাথে আরেকটা কোষ এভাবে পাশাপাশি থাকে, তাহলে এইটাকে আমরা হচ্ছে দুইটা কোষ, আমি কোষ প্রাচীর এখানে অঙ্কন করে নিয়েছি যে এখান থেকে শুরু করে নিয়ে এইদিকে এটা হচ্ছে একটা কোষ প্রাচীর, এখান থেকে শুরু করে নিয়ে এইদিকে হচ্ছে আর একটা কোষ প্রাচীর। তার মানে এখানে মোটামুটি আমরা দুইটা কোষ প্রাচীর নিয়েছি, আর মাঝখানে দেখেন যে এরকম একটা পর্দা দেয়া আছে। এই যে এই পাশে একটা কোষ প্রাচীর, এই পাশে একটা কোষ প্রাচীর, অর্থাৎ পাশাপাশি দুইটা কোষ বা পাশাপাশি দুইটা কোষ প্রাচীর। আমরা যদি এটাকে একটা কোষ মনে করি, আবার হচ্ছে এটাকে যদি আবার আর একটা কোষ মনে করি, তাহলে এই কোষের কোষ প্রাচীর হচ্ছে এটা, আর এই কোষের কোষ প্রাচীর হচ্ছে এইটা। পাশাপাশি দুইটা যখন কোষ থাকবে তাহলে অবশ্যই দুইটা কোষ প্রাচীরও থাকবে। এখন এই দুইটা কোষ প্রাচীর যে আছে, এই দুইটা কোষ প্রাচীরের মাঝখানে যে জায়গাটা আছে, এই জায়গাটার নাম হচ্ছে মধ্যপর্দা। এই জায়গাটার নাম কি? মধ্যপর্দা। এখন তাহলে এখান থেকে শুরু করে নিয়ে এ পর্যন্ত এটা একটা কোষ প্রাচীর, আবার এখান থেকে শুরু করে নিয়ে পর্যন্ত এটা একটা হচ্ছে কোষ প্রাচীর, আর মাঝখানে যে অংশটা, এই অংশটার নাম হচ্ছে মধ্যপর্দা। এই অংশটার নাম কি? মধ্যপর্দা। তাহলে আমরা বলতেই পারি যে শুরুতে লিখব যে পাশাপাশি দুইটি কোষ প্রাচীর, এটাও একটা কোষ প্রাচীর, এটাও একটা কোষ প্রাচীর, পাশাপাশি দুইটি কোষ প্রাচীর একটি মধ্যপর্দা দ্বারা যুক্ত থাকে। অবশ্যই আমাদেরকে চিত্র দেখে মনে রাখতে হবে যে পাশাপাশি দুইটি কোষ প্রাচীর একটি মধ্যপর্দা দ্বারা যুক্ত থাকে। এরপর এই মধ্যপর্দার গায়ে এই যেখান থেকে শুরু করে নিয়ে এইদিকে যে কোষ প্রাচীরের অংশটা, প্রথম বহি অংশটা একটু হচ্ছে ঘন হয় এবং এটার নাম হচ্ছে প্রাথমিক প্রাচীর। আমরা লিখতে পারি, ইন্ডিকেট যদি করি, মাঝখানের অংশটাকে আমি ইন্ডিকেট করলাম হচ্ছে মধ্যপর্দা। আর মধ্যপর্দার গায়ে এই যে এক স্তর বিশিষ্ট যে আবরণটা আছে, এটাকে বলতেছি আমরা হচ্ছে প্রাথমিক প্রাচীর। তাহলে কি হলো? পাশাপাশি দুটি কোষ প্রাচীর একটি মধ্যপর্দা দ্বারা যুক্ত থাকে, মধ্যপর্দার গায়ে এক স্তর বিশিষ্ট প্রাথমিক প্রাচীর অবস্থান করে। মধ্যপর্দার গায়ে এক স্তর বিশিষ্ট প্রাথমিক প্রাচীর অবস্থান করে। তারপরের ধাপটা কী হয় দেখেন, এই যে এটা যদি আমরা কোষ কল্পনা করি, তাহলে এই কোষের ভিতরে যে প্রোটোপ্লাজমগুলো আছে, এই প্রোটোপ্লাজম থেকে যখন কোনো রাসায়নিক বস্তু নিঃসৃত হয় তখন সেগুলো এখান থেকে বের হয়ে যেতে চায়। অর্থাৎ এই প্রোটোপ্লাজম থেকে রাসায়নিক বস্তুগুলো নিঃসৃত হলে সেগুলো এই যে প্রাথমিক প্রাচীরটা আছে বা কোষ প্রাচীর আছে, এই প্রাথমিক প্রাচীরের উপরে জড়ো হতে থাকে। তাহলে এই যখন জড়ো হওয়ার পরে এখানে 3 স্তর বিশিষ্ট একটা গৌণ প্রাচীরের সৃষ্টি করে। 3 স্তর বিশিষ্ট একটা
গৌণ প্রাচীরের সৃষ্টি করে। তা আমরা বলতেই পারি যে পাশাপাশি দুটি কোষ প্রাচীর একটি মধ্যপর্দা দ্বারা যুক্ত থাকে। এরপর মধ্যপর্দার গায়ে এক স্তর বিশিষ্ট প্রাথমিক প্রাচীর অবস্থান করে। তারপরে কি হলো, প্রোটোপ্লাজম থেকে রাসায়নিক বস্তু নিঃসৃত হয়ে প্রাথমিক প্রাচীরের গায়ে 3 স্তর বিশিষ্ট গৌণ প্রাচীর সৃষ্টি করে। তাহলে এটা হচ্ছে কোষ প্রাচীরের সাধারণ গঠনগত দিক থেকে এটা আমরা বলতেছি। এরপরে দেখেন এই যে গৌণ প্রাচীরটা আছে এর মাঝে মাঝে কি থাকে, এরকম কূপ বা ছিদ্র থাকে। যে ছিদ্র থাকে এগুলিকে আমরা মূলত কূপ বা পিট বলে থাকি। তাহলে একটি পাশাপাশি দুইটি কোষ প্রাচীর একটি মধ্যপর্দা দ্বারা যুক্ত থাকে, আর মধ্যপর্দার গায়ে এক স্তর বিশিষ্ট প্রাথমিক প্রাচীর অবস্থান করে। এরপর প্রোটোপ্লাজম থেকে রাসায়নিক বস্তু নিঃসৃত হলে সেগুলো প্রাথমিক প্রাচীরের গায়ে 3 স্তর বিশিষ্ট গৌণ প্রাচীর সৃষ্টি করে। আর এর প্রাচীরের মাঝে মাঝে ছিদ্র থাকে যেগুলোকে কূপ বা পিট বলে। তাহলে এরপরে আমরা লিখব, তাহলে এই ছিদ্রটার নাম হচ্ছে কূপ বা পিট। কূপ বা পিট। আর এই যে প্রাথমিক প্রাচীরের গায়ে যে স্তরটা এটাকে বলা হচ্ছে গৌণ প্রাচীর। এটা হচ্ছে গৌণ প্রাচীর। তাহলে আমি আরেকবার বলি যে হচ্ছে যখন আমাদেরকে বলবে যে কোষ প্রাচীরের গঠন বর্ণনা করো, আমরা অবশ্যই প্রথমে কোষ প্রাচীরের সংজ্ঞা দিব যে একটি কোষের চারপাশ দিয়ে যে মৃত বা জড় বস্তুর আবরণ থাকে তাকে কোষ প্রাচীর বলে। নিচে কোষ প্রাচীরের গঠন বর্ণনা করা হলো। এরপর আমরা হচ্ছে বর্ণনা দেব যে পাশাপাশি দুইটি কোষ একটি মধ্যপর্দা দ্বারা যুক্ত থাকে। এরপর মধ্যপর্দার গায়ে বা মধ্যপর্দার সাথে এক স্তর বিশিষ্ট প্রাথমিক প্রাচীর অবস্থান করে। এরপরে লিখব যে প্রোটোপ্লাজম থেকে রাসায়নিক বস্তুগুলো নিঃসৃত হয়ে প্রাথমিক প্রাচীরের গায়ে 3 স্তর বিশিষ্ট গৌণ প্রাচীর সৃষ্টি করে। আর এই গৌণ প্রাচীরের মাঝে মাঝে বা এর মাঝে মাঝে ছিদ্র থাকে যাকে কূপ বা পিট বলে। এরপরে আমরা যেহেতু এটা গ নম্বরের প্রশ্ন হবে আমরা আরও একটু বড় করে দেবো। আমরা বলতে পারি এখন যে উদ্ভিদ কোষের কোষ প্রাচীর কী কী দ্বারা তৈরি হয়। যে উদ্ভিদ কোষের কোষ প্রাচীর সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগনিন, পেকটিন, সুবেরিন ইত্যাদি দিয়ে তৈরি হয়। এরপর ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর হচ্ছে প্রোটিন, লিপিড ও শর্করা দিয়ে তৈরি হয়। আবার ছত্রাকের কোষ প্রাচীর হচ্ছে কাইটিন দিয়ে তৈরি, এটা আমরা অবশ্যই দিয়ে দেবো। এরপরে কোষ প্রাচীরে আমরা কাজ দিতে পারি এখানে সংক্ষিপ্ত আকারে যে কোষ প্রাচীর আসলে কাজটা কী করে। দেখেন এটা যদি একটা কোষ হয় আর এর বাহিরের যে আবরণটা এটাকে যদি আমরা কোষ প্রাচীর ধরে থাকি, দেখেন কোষ প্রাচীর কিন্তু এখানে প্রথমেই একটা কাজ করে, সেটা হচ্ছে কোষটার কিন্তু আকার আকৃতি নির্দেশ করতেছে। তার মানে আমরা বলতেই পারি যে কোষ প্রাচীর কোষকে দৃঢ়তা প্রদান করে এবং কোষের আকার আকৃতি বজায় রাখে। এরপর পাশাপাশি যখন দুইটা কোষ থাকে তখন একটি কোষ আর একটা কোষের সাথে প্লাজমোডেজমাটা সৃষ্টির মাধ্যমে পানীয় খনিজ লবণ চলাচল নিয়ন্ত্রণ করে। প্লাজমোডেজমাটা কি? প্লাজমোডেজমাটা হচ্ছে যে আণুবীক্ষণিক নালীর সাহায্যে একটি কোষ পাশের কোষের সাথে যোগাযোগ রক্ষা করে তাকে হচ্ছে প্লাজমোডেজমাটা বলে। তাহলে আমি কোষ প্রাচীরের গঠনটা আরেকবার বলতেছি। প্রথমে আমরা এরকম একটা চিত্র দেব। চিত্র দেওয়ার পর প্রথমে আগে আমরা সংজ্ঞা দেব কোষ প্রাচীরের সংজ্ঞা, যে একটি কোষের চারপাশ যে মৃত বা জড় বস্তু দ্বারা আবৃত থাকে তাকে হচ্ছে কোষ প্রাচীর বলে। নিচে কোষ প্রাচীরের গঠন বর্ণনা করা হলো। আমরা লিখব পাশাপাশি দুইটি কোষ প্রাচীর একটি মধ্যপর্দা দ্বারা যুক্ত থাকে। এবার মধ্যপর্দার গায়ে এক স্তর বিশিষ্ট প্রাথমিক প্রাচীর অবস্থান করে। এরপর প্রোটোপ্লাজম থেকে রাসায়নিক বস্তু নিঃসৃত হলে প্রাথমিক প্রাচীরের গায়ে 3 স্তর বিশিষ্ট গৌণ প্রাচীর তৈরি করে। এর মাঝে মাঝে ছিদ্র থাকে যাকে কূপ বা পিট বলে। এ হলো গঠন। এরপরে আমরা মূলত হচ্ছে কোষ প্রাচীরের গাঠনিক একক বা কী কী দ্বারা গঠিত হয় সেই উপাদানগুলোর নাম লিখব।
আমরা জানি উদ্ভিদ কোষের কোষ প্রাচীর হচ্ছে সেলুলোজ, হেমিসেলুলোজ, পেকটিন, লিগনিন, সুবেরিন দিয়ে তৈরি। এরপরে ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর প্রোটিন, লিপিড ও শর্করা দিয়ে তৈরি। আর ছত্রাকের কোষ প্রাচীর কাইটিন দিয়ে তৈরি। এরপর আমরা কোষ প্রাচীরের একটু কাজ দেব, যে হচ্ছে কোষ প্রাচীর কোষের দৃঢ়তা প্রদান করে। এরপর হচ্ছে কোষ প্রাচীর হচ্ছে কোষের আকার আকৃতি বজায় রাখে এবং পাশাপাশি দুইটি কোষ প্লাজমোডেজমাটা সিস্টের মাধ্যমে একে অপরের সাথে পানি ও খনিজ লবণ চলাচল নিয়ন্ত্রণ করে। প্লাজমোডেজমাটা কি? প্লাজমোডেজমাটার সংজ্ঞা এভাবে দেবেন যে আণুবীক্ষণিক নালীর সাহায্যে একটি কোষ পাশের কোষের সাথে যোগাযোগ রক্ষা করে তাকে প্লাজমোডেজমাটা বলে। তাহলে এভাবে আমরা সহজেই কোষ প্রাচীরের গঠন বর্ণনা করতে পারবো। অবশ্যই গ নম্বরে থাকতে পারে। আমরা ইনশাল্লাহ সকলেই খুব মনোযোগ সহকারে এটা দেখে নেব। ধন্যবাদ সবাইকে।